আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 12-এর যে বাংলা রয়েছে সেই বাংলায় দ্বিতীয় যে তোমাদের গল্পটি রয়েছে ভাত, সে ভাত গল্পটি সম্পর্কে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি লাইন তুলে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব এবং কোন কোন লাইন থেকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আছে সেগুলি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো ভিডিও শুরু করা যাক। আর এর আগে আমি তোমাদেরকে কে বাঁচে গল্পটির একটি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো মূল গল্পে যাওয়া যাক। তো দেখো চলে এসেছি তোমাদের বইয়ের পাতায়। ভাত নামক যে গল্পটি রয়েছে সেটি প্রখ্যাত কথা সাহিত্যিক মহেশ্বেতা দেবীর রচনা বা লেখা। এই মহেশ্বেতা দেবী জন্মগ্রহণ করেছিলেন 1926 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি, তৎকালীন ঢাকা বা বাংলাদেশে। তো দেখো এখানে আমরা এই যে গল্পটি রয়েছে এই গল্পটি পড়ব। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। তাহলে দেখো এখানে একটি লোকের কথা বলা হয়েছে যাকে কিনা বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, মানে পছন্দ হয়নি। কীরকম যেন উগ্র চাহনি বলতে এখানে উগ্র তাকানোকে বোঝানো হয়েছে। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট। তাহলে দেখো ওই লোকটি যে লুঙ্গিটা পরেছিল সেটা কিন্তু অনেকটাই ছোট ছিল। চেহারাটা বুনো বুনো, তাহলে বুঝতে পেরেছো বুনো বুনো মানে হলো অনেকটা অপরিষ্কার অপরিচ্ছন্ন। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে। তাহলে দেখো ওই বড় বাড়িতে যে বামুন ঠাকুররা রান্নার কাজ করতেন তারা বলল যে লোকটি এসেছিল সে ভাত খাবে এবং কাজ করবে। কোথা থেকে আনলে? তার মানে ওই লোকটিকে কোথা থেকে ধরে এনেছো? এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। তাহলে দেখো ওই বড় বাড়িটার যে নিয়ম কানুন ছিল সমস্ত কিছুই চলতো কার নিয়মে? বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। তাহলে দেখো এই যে বড় পিসিমা রয়েছে গল্পে, সেই বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। কার বিয়ে হয়নি? বড় পিসিমার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তাহলে দেখো এখানে বড় পিসিমার যে বিয়ে হয়নি সে সম্পর্কে নানান গুজব রয়েছে। অনেক লোকেই অনেক রকম বলে। কেউ বলে যে সংসার ঠেলবার কারণে এমন বড়লোক হয়েও মেয়ের মানে বড় পিসিমার বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নেটা ঝামটা হচ্ছিল। তাহলে দেখো যখন বুড়ো কর্তার স্ত্রী মারা গিয়েছিল তখন তার সংসারের হাল ধরার মতো কেউ ছিল না। যার কারণে এখানে অনেক লোকেই এই কথাটি বলেছিল যে অমন বড়লোক হয়েও কিন্তু তারা মেয়ের বিয়ে দেয়নি। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে। তাহলে দেখো ওই বড় বাড়িতে যারা রয়েছে তারা কি বলে বড় পিসিমার বিয়ে হয়েছে কার সাথে? ওই ঠাকুরের সঙ্গে। উনি হলেন দেবতার সেবিকা। তাহলে দেখো এখানে দেবতার সেবিকা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে ওই পিসিমাকে বোঝানো হয়েছে। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। তো দেখো এখানে যে বড় বাড়ির কথা বলা হয়েছে সেখানে কিন্তু একটি শিব মন্দিরও ছিল। বুড়োকর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। তো দেখো এখানে ওই বড় বাড়ির যে বড়কর্তা ছিলেন তিনি কিন্তু তার যে বাড়ি ছিল সেই বাড়িগুলির প্রত্যেকটি কিন্তু শিবের নামে রেখেছিলেন। যে নাম রেখেছিলেন সেটি হলো শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে দিয়ে রেখেছিল। এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এরকম বাড়িগুলির নাম কেন দেওয়া হয়েছিল? তো দেখো যে সময় এই গল্পটি লেখা হয়েছিল সেই সময় কিন্তু ইংরেজ শাসিত ভারতবর্ষ ছিল। তো সেই সময় যদি দেবতার নামে কোনো বাড়ি থাকতো সেক্ষেত্রে কিন্তু ইংরেজরা সেই বাড়ি থেকে কোনো কর নিত না, যার কারণেই বুড়োকর্তা এরকম তার বাড়িগুলির নাম দিয়ে রেখেছিল। তারপর দেখো দূরদর্শী লোক ছিলেন, খুবই দূরদর্শী লোক বলতে বোঝায় যিনি আগের থেকে ভবিষ্যতের সমস্ত কাজ ঠিকঠাক করে রাখেন তাকে দূরদর্শী লোক বলা হয়। তার জন্য এরা করে খাচ্ছে, তার জন্যই বড় বাড়ির যে সকল ব্যক্তিরা রয়েছে তারা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার প্রতিদেবতা। উনি মানে কে? এই লাইনটি থেকে প্রশ্ন আসে। উনি বলতে এখানে শিব ঠাকুরের কথা বলা হয়েছে। মানুষের সঙ্গে বিয়ে দিও না। তাহলে বড় পিসিমা কি বলেছিল? যে আমাকে মানুষের সঙ্গে বিয়ে
দিও না, কারণ উনি মানে এখানে শিব ঠাকুরকে তিনি তার পতি বা স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন, যার কারণে এই উক্তি। এরপর দেখো এসব কথা সত্য না মিথ্যে কে জানে। তো দেখো যে কথাগুলি, তাহলে দেখো বড় পিসিমা যে কথাগুলি বলেছিল সেগুলি আদৌ সত্য না মিথ্যা ছিল, সেটি এখানে লেখিকা বলছে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারের হেঁসেল দেখেছেন। হেঁসেল মানে হচ্ছে রান্নাঘর, তাহলে বড় পিসিমা বড় বাড়ির চিরকাল যে রান্নাঘর সেই রান্নাঘরটি দেখেছিলেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করছেন। তাহলে দেখো এখানে তাদের যে ভাড়াটিয়া বাড়ি ছিল সেখানে কিন্তু মিস্ত্রি লাগিয়েছিল এবং তার বাবা বলতে এখানে বুড়ো কর্তার কথা বলা হয়েছে, তার সেবা করছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বললেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে ভেসে গেছে, দেশ ভেসে গেছে। তাহলে দেখো এখানে বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বললেন, কি বললেন? যে কোথা থেকে আনলে মানে ঝড় জলে দেশ ভেসে গেছে। কার? যে লোকটির চেহারা বুনো বুনো ছিল সেই তার কথা এখানে বলা হয়েছে। আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। তাহলে দেখো এখানে বড় বাড়িতে যে একজন কাজের লোক ছিল যাকে আমরা বাসিনী বলে চিনি, সেই নাকি এই লোকটিকে যার চেহারা বুনো বুনো তাকে ডেকে এনেছে। বড় বউ বলে কীরকম দেখতে? তাহলে দেখো এখানে বড় বউ কিন্তু উক্তি করে কীরকম দেখতে, মানে তার যে চেহারা সেই চেহারার কথা এখানে বলা হয়। এখানে তারপর যে লাইনটি আছে দেখো, মৌর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে, বই তো নয়। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, বড় পিসিমা বলছে যে মৌর ছাড়া কি কার্তিক আসবে নাকি? তোমরা তো শুধু তাকে খেতে দেবে, তোমরা তো কোনো পয়সা দেবে না তার জন্য, সেটা এখানে বলা হয়েছে। কেনা চাল নয়, তাছাড়া তোমরা যে চাল রান্না করো সেটা তো কেনা নয়, বাদা থেকে চাল আসছে। বাদা বলতে কি বোঝায়? বাদা বলতে বোঝায় সুন্দরবন অঞ্চল বা কলকাতা অঞ্চলের যে জলাযুক্ত জমি সেগুলিকে কিন্তু বাদা বলা হয়ে থাকে। তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। তাহলে দেখো এখানে তা দিতেও কিন্তু তাদের আঙুল বেঁকে যাচ্ছে, সেই কথাটা এখানে বলা হয়েছে। বড় বউ চুপ করে যায়, সেই সময় বড় বউ আর কোনো কথা বলতে পারে না। বড় পিসিমার কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। দেখো এখানে ঠেস মানে হলো কোনো কথাকে সোজাসুজি না বলে ঘুরিয়ে বলার যে ব্যাপার সেটাকে কিন্তু ঠেস বলা হয়ে থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? তাহলে দেখো এখানে কি বলছে, তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি, সে কথা এখানে বলা হয়েছে। বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন। তাহলে দেখো বড় পিসিমা কিন্তু শেষ খোঁচা বলতে এখানে কথার যে খোঁচা মানে হলো এখানে সূক্ষ্ম জিনিসের যে আঘাত, সেই আঘাতকে এখানে আমাদের খোঁচা মারা বলা হয়। তারপর দেখো, তোমার শ্বশুরেই মরতে বসেছে বাচ্চা, এটি বড় পিসিমা বলছে বড় বৌমাকে, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে। তো দেখো এখানে কী জন্য হোমযজ্ঞ হচ্ছে? তাদের বাড়িতে যেহেতু বড় কর্তা বা বুড়ো কর্তা মারা যাচ্ছে, তার জীবনটা ধরে রাখার জন্য তাদের বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে। তার জন্য একটা লোক খাবে, তার জন্য কী হবে? একটি লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্য। বড় বউ সব কথাই মেনে নেয়। তার শ্বশুরে মরতে বসেছেন, তার শ্বশুরেই এখানে মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স। তাহলে দেখো এখানে এই বড় বাড়ির বুড়ো কর্তার বয়স কত হয়েছিল? 82 বছর। কিন্তু শ্বশুর বেশ টেনকো ছিলেন। টেনকো মানে শক্তপুক্ত, তবে ক্যান্সার বলে কথা। তাহলে দেখো এখানে কোন রোগের কথা উল্লেখ করা হয়েছে? এখানে ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। তাহলে দেখো এখানে ক্যান্সার যে লিভারে হয় সেই ব্যাপারে কিন্তু বাড়ির বড় বউয়ের কোনো ধারণা ছিল না। বড় বউ প্রায় দৌড়ে চলে যান। তাহলে কি হয়? ওই কথা শোনা মাত্রই বড় বউ তারপর সেখান থেকে দৌড়ে চলে যান। আজ অনেক কাজ, মেজ বউ উনান পাড়ে বসেছে। তো দেখো এখানে কি হয়েছে, তাদের বাড়িতে যে মেজ বউ আছে সেই মেজ বউ রান্নাঘরে বা উনানের পাশে বসেছেন। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। তো দেখো এখানে সেই সময় কিন্তু কতগুলি নিয়ম ছিল। যদি কোনো লোকের স্বামী মারা যেত, সেক্ষেত্রে সে যদি বিধবা হতো তাহলে কিন্তু তার মাছ মাংস খাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকতো না। তাই এখানে কি করছে, তাদের শাশুড়িকে মাছ মাংস রেঁধে খাওয়ানোর জন্য নানা রকমের আয়োজন করা হয়েছে। তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনা পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যোগ্যি লেগেছে। তাই কী হয়েছে, এখানে বিভিন্ন ধরনের যে মাছ, সেই মাছ আনা হয়েছে এবং সেগুলি রান্না করার জন্য প্রস্তুতি চলছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। দেখো এখানে তাহলে রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো কার কাজ? দেখো এই লাইনটি ধরে প্রশ্ন আসে, তো এর উত্তর হয়ে যাবে মেজ বউ। তারপর দেখো এখানে
শ্বশুরের ঘরে নার্স। তাহলে দেখো বুড়োকর্তা যে বাড়িতে থাকতো বা যে ঘরটাতে থাকতো সেখানে কি ছিল, নার্স ছিল। বড় বউ এখন গেল সেই ঘরে, তাহলে তাদের বাড়ির বড় বউ সেই ঘরে গেল। সে একটু পরে বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। তাহলে সে এসে যদি এখানে বসে বা শ্বশুরের সামনে বসে, তাহলে তাদের বাড়িতে যে নার্স ছিল সে কিন্তু এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। তাহলে তাদের বাড়িতে যে সেজো ছেলে ছিল সে বিলেতে থাকে, মানে বিদেশে। ছোট মেজো ও বড় ঘুমোচ্ছে। তাহলে দেখো তাদের বাড়িতে আরও 3 যে ছেলে রয়েছে, ছোট মেজো এবং বড়, তারা এখনও ঘুমাচ্ছে। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। তো দেখো এই লাইনটির থেকে কিন্তু প্রশ্ন আসে যে বড় বাড়ির ছেলেরা কখন ঘুম থেকে ওঠে, তাহলে তখন তোমরা তার উত্তরে বলবে যে বেলা 11টায়। সেই জন্য তাদের চাকরি করা হয়ে ওঠেনি। বা এই লাইনটার থেকেও আসে যে বড় বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন, তখন তোমরা বলবে যে তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদামচলে অসাগর জমি থাকলে কাজ বা কে করে। তো দেখো এখানে বড় বাড়িতে তাদের মোট বাড়ির সংখ্যা কত ছিল, 18খানা, যেগুলি কিন্তু তারা বিভিন্নভাবে ভাড়াটিয়াদের দিয়ে দিত বা সেখান থেকে ভাড়ার টাকাটা দিয়ে তাদের সংসার চলতো। আর তাদের এছাড়াও আরও অসাগর জমি ছিল, মানে অনেক জমি ছিল। শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। তাহলে দেখো এখানে তাদের বাড়িতে বা শ্বশুরের রুমে বড় বউ আসার পর ভাবতে শুরু করলো যে শ্বশুরমশাই তার আর নেই, ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। তো দেখো এখানে কী বলছে, ক্যান্সার, লিভারে ক্যান্সার হয়েছে, সেটা কিন্তু আগে বোঝা যায়নি। বোঝা গেল তখন আর কিছু করার নেই। যখন বোঝা গেল তখন তাদের আর করার কিছু নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না। তাহলে বড় বউ এখানে ভাবতে চেষ্টা করে যে তার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে চাঁদ সূর্য উঠবে কি না। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। তাহলে দেখো বড় বৌমার কাছে তার শ্বশুরমশাই কিন্তু ঠাকুর দেবতার সমান ছিলেন। তার জন্য দই পেতে ইসুপগুল দিয়ে শরবত করে দিতে হতো। তো দেখো এখানে এই লাইনটি থেকে প্রশ্ন আছে, তার শ্বশুরমশাইকে বড় বউ কী কী দিয়ে শরবত করে দিত। তো দেখো এখানে আছে তার জন্য দই পেতে ইসুপগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তাহলে দেখো শত ঠাকুরে আসুক না কেন, আসা সত্ত্বেও কিন্তু এখানে কী করতে হতো, ওই বড় বউকে রুটি বা লুচি তৈরি করতে হতো। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। তাহলে দেখো এখানে শুধু রান্নায়, এই যে রান্নার কথা বললাম বা শরবতের কথা বললাম সেগুলিই নয়, তাছাড়াও কিন্তু বড় বউকে তার শ্বশুরের পা টিপে দিতে হতো, এছাড়া বিছানা পাততে হতো, কত কাজ করে দিতে হতো। এখন সেসব কি আর করতে হবে না, কে জানে। তাহলে এই কথাগুলি কিন্তু বড় বউ তার শ্বশুরের ঘরে এসে বসে বসে ভাবছিল। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। তাহলে ডাক্তাররা বলে দিয়েছে বলেই তাদের বাড়িতে এই হোম যজ্ঞটা হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছিলেন। তো দেখো এখানে তান্ত্রিক মানে ওঝা। তাহলে এখানে এই লাইনটি থেকে প্রশ্ন আসে কে তান্ত্রিক এনেছিলেন, তার উত্তর হয়ে যাবে কি, ছোট বউয়ের বাবা। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আগমন করে। তো দেখো এখানে যজ্ঞে ব্যবহৃত যে কাঠগুলি সেগুলির মধ্যে রয়েছে বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল, এইসব যে গাছের কাঠ এসেছে যজ্ঞের জন্য। কত করে এসেছে, আগমন করে এসেছে। সেগুলি সব এক মাপে কাটতে হবে। সেগুলিকে কি করতে হবে, এক মাপ করে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। তাহলে তাদের বাড়িতে যে চাকর রয়েছে তার নাম ভজন চাকর। সে কি কালো বিড়ালের লোম আনতে গেছে। শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তাহলে দেখো এখানে যজ্ঞের জন্য কালো বিড়ালের লোম, এছাড়া শ্মশান থেকে বালি, এরকম অনেক ফরমাস রয়েছে। সেগুলি কিন্তু তাদের চাকর বাকর থেকে শুরু করে প্রত্যেকেই সেগুলি আয়োজনের কাজে লেগেছে। তারপর দেখো 10 নম্বর পাতাতে যেটি রয়েছে সেটি হলো তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। তাহলে দেখো তাদের বাড়িতে যে লোকটি এসেছিল তার কাজ ছিল কি, কাঠ কাটা। ও নাকি কদিন খায়নি। তাহলে দেখো সে কি কয়েকদিন খায়নি, বাসি নিয়ে এনেছে, বাদায় থাকে, অথচ ভাতের আহিংকে এতখানি। দেখো তাহলে এখানে বাদা মানে জলযুক্ত জমি, সেই জলযুক্ত জমিতে পাশেই থাকে, কিন্তু তবুও তার ভাতের আহিং মানে চাহুনি। এটি আবার কি কথা, বাদায় চালের অভাব নাকি। তাহলে দেখো বাদায় কি চালের অভাব নাকি, সেই প্রশ্নটা করেছে এখানে। দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকমের চাল থরে থরে সাজানো আছে। মানে দেখো এখানে চাল রাখার যে জায়গা সেগুলিতে কিন্তু সারিবদ্ধভাবে সাজানো রয়েছে, সে কথাটা এখানে বলা হয়েছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। তারপর নার্স চা খেয়ে আসে আবার শ্বশুরের ঘরে এবং বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, তান্ত্রিক হোমে বসার
আগে। তাহলে দেখো তাদের বাড়িতে যে তান্ত্রিক এসেছিল সেই তান্ত্রিক হোম বা যজ্ঞে বসার আগেই কিন্তু তাদের খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তাহলে কি করবে এখানে তান্ত্রিক বা ওঝা আমরা যাই বলি না কেন, সে হোম করে তার শ্বশুরের বড় বাড়ির বুড়ো কর্তার বা বড় বউয়ের শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন, তান্ত্রিক এসে তাদের বাড়িতে যে হল ঘর আছে সেখানে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাঁচা। তাহলে এখানে বড় পিসিমা বড় বউকে বলল যে সে ছাদের থেকে নামতে পেরেছে কিনা। চালগুলো তো বের করে দেবে, তাহলে তাকে এখানে চালগুলো বের করে দেওয়ার কথা বলেছে বড় পিসিমা। এই যে দি, তার উত্তরে এখানে বড় বৌমা বলে যে সে তাড়াতাড়ি চালগুলি বের করে দিচ্ছে। এরপর দেখে নাও, ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রাম শাল চালের ভাত মাছের সঙ্গে, বড়বাবু কনক পানির চাল ছাড়া খান না। তাহলে দেখো এখানে প্রত্যেকটি চালের নাম দেওয়া আছে এবং কোন চালটি কোন কিসের সাথে খাওয়া হয় সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে। তো আবার আমি বলছি, তোমরা দেখে নাও প্রত্যেকে লাইন মিলিয়ে। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাওয়া হয়। তো দেখো এখানে তোমাদের প্রশ্ন আসবে যে ঝিঙে শাল চালের ভাত কিসের সাথে খাওয়া হয়, তখন তোমরা বলবে নিরামিষ ডাল তরকারির সঙ্গে। রাম শাল চালের ভাত কিসের সাথে খাওয়া হয়, মাছের সঙ্গে খাওয়া হয়। বড়বাবু কোন চালের ভাত খান, কনক পানি চালের ভাত খান। এছাড়াও মেজো আর ছোটোর জন্য 12 মাস পদ্ম জালি রান্না করা হতো। তাহলে এখানে ছোট আর মেজো এই তাদের যে দুই ছেলে তাদের জন্য 12 মাস পদ্ম জালি চাল রান্না হতো। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। তাহলে দেখো এখানে তাদের বাড়িতে যে ঝি চাকর বা বামুন ঠাকুর রয়েছিল তাদের জন্য কিন্তু মোচা সাপটা চাল রান্না হতো। বাজার লোকটি কাটতে কাটতে চোখ তুলে দেখে। তাহলে দেখো এখানে যে লোকটি কাটছিল সে কিন্তু তার চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে। তাহলে কি হয়, তার যে চোখ ঠিকরে মানে কি, সে বড় বড় করে তাকিয়ে থাকে তার। এবং তারপর সে বলে যে তাকে তাদের বাড়িতে এনেছিল, হ্যাঁ বাসিনী, এত নানাবিধ চাল বাবুরা খায়। তারপর দেখো ওই লোকটি বাসিনীকে জিজ্ঞাসা করে যে এই বড় বাড়ির লোকেরা নানা ধরনের চাল খায়, এই 5 ভাগে ভাত হয়। তো দেখো এখানে 5 ভাগে চালের নাম দেওয়া আছে উপরে। হবে নে বাদা এদের এত জমি। তাহলে দেখো এখানে তার পরিপ্রেক্ষিতে বাসিনী বলছে এদের কিন্তু অগাধ জমি, যার কারণে এই 5 ভাগে চালের ভাত হয়। চাল এনে পাহাড় করছে, বড় পিসিমা বেচেও দিচ্ছে নুকে নুকে, আমি তো বেচতেছি সে চাল। তাহলে দেখো এখানে যেহেতু তাদের চালের কোনো অভাব নেই, তাই সেই বড় পিসিমা অনেক সময় চাল বিক্রিও করে দেয়। বাদা এদের চাল হয় তা দেখিনি বাসিনী। তারপর কি বলছে, বাসিনীকে সে চাইছে, এক মুষ্টি চাইল দে। এক মুষ্টি মানে এক মুঠো তার কাছে চাল চাইছে। গালে দিয়ে জল খায়। বড্ড ঝেমন আচর কাটতিছে পেটের মধ্যিখানে। তাহলে তার পেটে কিন্তু খিদার জ্বালাটা একটু অত্যন্ত বেশি। সে কদিন ঘরে আধা ভাত খায় না। তাই দেখো এখানে সেই কদিন ধরে সে আধ পেটা খেয়েছিল, আবার তারপরে আমরা দেখতে পাবো যে তার খাওয়াই হয়নি। দেবাসিনী ভাগ্যতা করিত, তাহলে তার কাছে অনুরোধ জানায় চালের জন্য। আরে করো কি উৎসব দাদা। তাহলে দেখো এখানে বাসিনী তাকে বলে দাদা বলে সম্বোধন করেছে। গাঁ সম্পর্কে দাদা তো হও। তো দেখো এখানে বাসিনী তাকে গাঁ সম্পর্কে দাদা বলে সম্বোধন করেছে। কেন বা এমন করতেছো, তাহলে তাকে বলছে তুমি এরকম আচরণ করছো কেন। পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। যদি পিসিমা দেখতে পায় তাহলে কি হবে, সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব। তাহলে সে কি বললো, আমি তোমাকে ঠিক সময় করে চাল দিয়ে যাব, তুমি হাত চালিয়ে নাও, তুমি ঠিকঠাক করে হাত চালিয়ে নাও। দেখি বাবা। তারপর সে চলে যায়। এদেরকে বলিহারি যায়। তারপর দেখো এখানে বাসিনীও তাদেরকে ভর্ৎসনা করেছেন। একটা লোক কদিন খায়নি শুনছো, একটি লোক কদিন ধরে বলছে খায়নি, আগে 4টি খেতে দে। তাহলে দেখো কি এরা কিন্তু কি করেছে, ওই লোকটিকে কোনো খাবার না দিয়েই কিন্তু তাদের কাটার কাজে লাগিয়ে দিয়েছে। বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। বাসিনী চালগুলি নিয়ে মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব। তো দেখো এখানে আমরা এখন জানলাম যে লোকটি কাটছিল তার নাম কি ছিল, তার নাম ছিল উৎসব। চিরকাল সে উৎসব নায়া নামে পরিচিত। তাহলে দেখো এখানে তার যে ডাক নাম, সেই ডাক নাম ছিল কি, উৎসব নায়া নামে সে পরিচিত ছিল। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, সে গত কয়েকদিন সত্যিকারের খায়নি। কেন খায়নি সেটাও আমরা কারণটা পরে দেখব। কপালটা মন্দ তার। তাহলে তার কপালটা খুবই মন্দ, খুবই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। তাহলে দেখো এখানে খিচুড়ি যখন দেওয়া হচ্ছিল তখন কিন্তু সে খেতে পারেনি। ও চন্নুনির মা, চন্নুনি রে, তোমরা
রা কারে না কেন। তাহলে দেখো এখানে এই যে উৎসব সে কিন্তু তার স্ত্রী পুত্রকে খোঁজ করে এবং বলে যে তারা তোরা মানে তার ছেলে মেয়েগুলি রা কারে মানে কথা বলে না কেন, কোথা ওইলে গো মানে তারা কোথায় চলে গেছে। দেখো এখানে এটি যেহেতু তাদের স্থানীয় ভাষা, সেই স্থানীয় ভাষায় তারা যেভাবে কথা বলে সেটাই কিন্তু এখানে বইয়ে আমাদের লেখিকা মহেশ্বরী দেবী তুলে ধরেছেন। বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েদেরকে তখন তার বুদ্ধি হারিয়ে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি। তো দেখো এখানে তারপর এই যে ঘটনাটি বর্ণনা করা হচ্ছে দেখে নাও ভালো করে। এখানে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল, ছেলে মেয়েদেরকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। তাহলে দেখো একদিন একটি ঘটনা হয়েছিল, সেই ঘটনার রাতে উৎসবের স্ত্রী ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে কাঁপছিল শীতে আর ভয়ে। সেই ঘরের মাঝখুঁটিটি ধরে মাটিতে দিকে দাবাচ্ছিল। এখানে উৎসব নামে যে লোকটি ছিল সে তাদের ঘরের যে মাঝখুঁটিটি ছিল সেটি কিন্তু মাটির দিকে নিচের দিকে দাবিয়ে রেখেছিল। খুঁটিটি মাতাল আনন্দে টলছিল। তো দেখো এখানে তাদের বাড়ির যে মাঝখুঁটিটি সেটি কিন্তু নড়ছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে চেপে উঠেছিল। তো দেখো এখানে ধনুষ্টঙ্কার এক ধরনের রোগ, যে রোগ হলে কিন্তু মানুষ অনেকটাই রোগাসাপটা হয়ে যায় বা পাতলা হয়ে যায় এবং দুলতে থাকে। তো সেই খুঁটিটাকে কিন্তু এখানে ধনুষ্টঙ্কার রোগীর সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর দেখো উৎসব বলে চলছিল ভগবান ভগবান ভগবান। তো দেখো এখানে উৎসব কিন্তু সেই সময় দুর্যোগের রাতে ভগবানকে ডাকছিল, কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি। তো দেখো এখানে লেখিকা বলছিলেন যে এমন দুর্যোগের রাতে ভগবানও হয়তো কাঁথামুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন। ভগবান ভগবান উৎসব বলছিল, তাহলে দেখো এখানে ভগবানকে ডাকছিল। এমন সময়ে মাতলার জল বাতাসের চাবুক ছটপটিয়ে উঠে এসেছিল। তো দেখো এখানে আমরা সুন্দরবন অঞ্চলের যে মাতলা নদী আছে সেই মাতলা নদীর পাড়ে উৎসব নায়ার বাড়ি ছিল, যেখানে কিন্তু তাদের গ্রামে সুন্দরবন অঞ্চলের মাতলা নদী ওই গ্রামে জল প্রবেশ করেছিল। জল উঠলো জল নামলো, উৎসবদের সংসার মাটিতে লুটুপুটি খেলো। তাহলে দেখো ওই মাতলা নদীর জলে ওই অঞ্চলের সমস্ত যারা লোক ছিল তাদের ঘর বাড়ির সমস্ত ধূলিসাৎ হয়ে গেল। এরপরে দেখো 11 নম্বর যে পাতাটি রয়েছে সেটি পড়েছি, তোমরা প্রত্যেকে মিলিয়ে নাও। সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের বরখানা। তো দেখো এই লাইনটি থেকে বড় প্রশ্ন আসে। সকাল যখন হলো তখন তারা প্রত্যেকেই বুঝতে পারে যে তাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাওয়ার আশায় উৎসব পাগল হয়ে থাকে। তাহলে দেখো ওই তাদের যে ঘরটি ছিল সেই ঘরটি যেহেতু ভেঙে পড়েছিল বা জলের তোড়ে ভেসে গিয়েছিল, সেখানে কিন্তু উৎসব কয়েকদিন ধরে ঘোরাঘুরি করে। কে কোথায়, পাগল নাকি উৎসব? তাহলে দেখো এখানে বলছে উৎসব কি পাগল হয়ে গেছে নাকি? সাধন দাসের কথা উৎসব নেয় না, তো এখানে একজন সাধন দাস বলে লোক ছিল যার কথা কিন্তু উৎসব নেয় না। সাধন বলে তোরও তো টেনে নিচ্ছিল। এখানে সাধনবাবু বলেন যে উৎসবকেও তো ওই জলের তোড়ে টেনে নিয়ে যাচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি, সে গাছ ধরে রয়ে গেল। উৎসব বলে রাক আর অচুন্নুনির মা। তাহলে দেখো এখানে উৎসব নায়া তার স্ত্রীকে ডাকছে। এখানে ডাকার কথায় বলা হয়েছে ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাহলে দেখো যেখানে তার ঘরটি ছিল সেখান থেকে উৎসব এক পাও নড়তে রাজি ছিল না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে। তাহলে দেখো এখানে তার ঘরে একটি মুখবন্ধ কৌটো ছিল, তার মধ্যে ছিল নির্ভূমি উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। তাহলে দেখো এখানে ওই মুখবন্ধ যে কৌটো, সে কৌটোর মধ্যে ছিল জমির দরখাস্তের নকল, মানে জমি চেয়ে সরকারের কাছে জমি চেয়েছিল, তার দরখাস্তের নকল ছিল। উৎসব নায়া পিং হরিচরণ নায়া। দেখো এখানে উৎসব নায়া তার পিতার নাম ছিল হরিচরণ নায়া। সেই কৌটোটা বা কোথায়, সেই কৌটোটাও সে খুঁজে পাচ্ছে না, ঝড়ের জলে সেটি হারিয়ে গেছে। যা আর নেই, যা ঝড়ের জলে মাতলার গর্বে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হচ্ছিল। দেখো এই লাইনটি থেকেও কিন্তু বড় প্রশ্ন এসে থাকে। তো দেখো এখানে যার নেই, যা মাতলার গর্বে চলে গেছে, সেটাই কিন্তু খুঁজে খুঁজে উৎসব পাগল হচ্ছিল। তাই রান্না করা খিচুড়ি তার খাওয়া হয়নি। তাহলে দেখো এখানে বললাম, আমি আগে পড়েছি যে তার রান্না করা খিচুড়ি খাওয়া হয়নি। আমরা এখন বুঝতে পারছি যে কেন খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, যখন তার জ্ঞান ফিরল, তখন আর খিচুড়ি নেই, তখন কিন্তু সমস্ত খিচুড়ি শেষ। ড্রাই ডোল, চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। তাহলে কী হয়েছিল, সে যে কটি চাল অবশিষ্টাংশ ছিল সেগুলি খেয়ে সে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়, কিন্তু তার কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়। তো দেখো যারা এখানে মারা গেছে তাদেরকে প্রত্যেকেরই শ্রাদ্ধ করতে হয়।
এই কাজ করার জন্য তারা মহানাম সৎপতিকে খবর দেয়। তো দেখো এখানে শ্রাদ্ধ করার জন্য তারা কাকে খবর দিয়েছিল? মহানাম সৎপতিকে। কিন্তু মহানাম এখনও আরও দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শ্রান্তি সেরে তবে এখানে আসবে। তাহলে দেখো এখানে ওই যে মহানাম সৎপতিকে শ্রাদ্ধ করার জন্য খবর দেওয়া হয়েছিল, সে কিন্তু আবার অন্য দুটি গ্রামে শ্রাদ্ধ সারবে, তারপর এখানে আসবে। গ্রামবাসী অন্যরা মাছ, গুগলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। তাহলে দেখো গ্রামের আরও অন্য যারা লোক ছিল তারা কি করেছে? প্রত্যেকে মাছ, গেঁড়ি, গুগলি যা পাচ্ছে তারা সকলে সংগ্রহ করছিল। এরপর দেখো গুগলি মানে তোমরা প্রত্যেকেই জানো, এছাড়াও কাঁকড়া এগুলি জানো মোটামুটি সকলে। উৎসবকে সাধন বলে তুমি একা কলকাতা যাবে বলে নেচে বা উঠলে কেন? তাহলে দেখো এখানে সাধন বলে একজন ব্যক্তি ছিল, সেই উৎসবকে বলছিল যে তুমি একাই কেন কলকাতা যাওয়ার জন্য নেচে উঠছো? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? তাহলে দেখো যেহেতু তাদের ঘর বাড়ি সমস্ত জলের তলে ভেসে গিয়েছে, তাই তাদেরকে সরকার থেকে সরকারি অনুদান হিসেবে ঘর করতে টাকা দেওয়া হচ্ছে, সে কথা এখানে বলা হয়েছে। উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। তাহলে দেখো উৎসব কিন্তু এখানে বুদ্ধিমান সাজতে চায়। ও বলে সে একটা কথা বটে। তাহলে দেখো এখানে কী বলে? সে একটা কথা বলেছে। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে, দেখতে বাসিনী আসতে পারেনি। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে? যে বড় বাড়িতে কাজ নিয়েছে বাসিনী, সে কিন্তু তাদের গ্রামে আসেনি। তার মা ভাই বোন বেঁচে আছে নাকি জলের তলে ভেসে গেছে সে খবরটা কিন্তু সে নিতেও আসেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। তাহলে তার বোন এবং তার ভাজ কলকাতায় যাচ্ছিল। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। তাহলে সেখানে তারা কি করবে? কিছুকাল ঠিকই কাজ করবে, মানে ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। তাহলে যেখানে বাসিনী কাজ করতো সেখানে উৎসব আগেও একবার গিয়েছিল। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাড়ি থেকে। তাহলে দেখো যেখানে বাসিনী কাজ করে সেখানটাকে সে আগেই দেখেছিল। বার বাড়িতে ঠাকুর দালান আছে, সেখানে বাইরে একটি ঠাকুর দালান আছে। মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এই গল্প গ্রামে সবাই শুনেছে। দেখো এই লাইনটি থেকেও কিন্তু শর্ট প্রশ্ন আসে যে কোথায় হেলা ঢেলা ভাত পাওয়া যেত এবং কারা শুনেছে এই কথা, এই লাইনটি থেকে প্রশ্ন আছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। উৎসব হঠাৎ করে মনে করে যে সে কলকাতায় গিয়ে একটু খেয়ে পরে মেখে আসুক। কেন মনে হচ্ছিল তা সে বলতে পারবে না। কেন তার এরকম মনে হচ্ছিল সে কিন্তু বলতে পারবে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। তাহলে দেখো এখানে তার যেহেতু ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলে জলের তলে ভেসে গিয়েছিল, যার কারণে তার মাথা ঠিক ছিল না। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। তো দেখো তার মাথার ভিতরটা কিন্তু ঝিমঝিম করে, সে কিন্তু কোনো কথায় ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারে না, ভাবতে পারে না। খুব ভাবে সে, না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। তাহলে দেখো সে গুছিয়ে যতই ভাবার চেষ্টা করে সে কিন্তু আবার এলোমেলো করে ফেলে। কি যেন হলো তা এখনও দিশে হচ্ছে না, তার মানে মনে হচ্ছে না তেমন। ভাবতে গেলে তার প্রথমে মনে হয় ধানে গোছা আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। তাহলে দেখো এখানে সে যখনই সে ভাবতে যায় তখনই তার এই কথাগুলি মনে আসে যে ধান গাছের রং আসার আগে ধান গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। কার্তিক মাসে ধান খড় হয়ে গেল, কার্তিক মাসেই কিন্তু সমস্ত ধান খড় হয়ে গেল। তা দেখে উৎসবের মাথায় হাত দিয়েছিল। তো দেখো ওই ঘটনায় উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল, পাটনা, মোটা ধানে মরক লেগেছিল। তো দেখো এখানে সতীশ মিস্ত্রির 3 ধরনের ধানে মরক লেগেছিল। এই লাইনটি থেকেও শর্ট প্রশ্ন এসে থাকে। হরকুল, পাটনা এবং মোটা 3 ধরনের ধানে মরক লেগেছিল। উৎসব তো সতীশের কাজ করেই মাস বেঁচে থাকে। তাহলে দেখো উৎসব সতীশ বাবুর ঘরে কয়েক মাস কাজ করে বেঁচে থাকে। উৎসব মনিবের ধান যাই তো তুই কান্দিস কেন? তো দেখো এখানে অনেকেই বলে যে মালিকের ধান নষ্ট হচ্ছে তো তুই কান্দিস কেন? সে তার পরিপ্রেক্ষিতে বলে কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না। লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? তো দেখো লক্ষ্মী না আসার আগেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই বলে সে এই কথা বলেছে। আমরা খাবো কি? তাহলে দেখো সে প্রশ্ন উত্তরে বলেছে তাহলে আমরা খাবো কি। তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, মানে ধান নষ্ট হয়ে যাওয়ার কথা। তারপরে মনে পড়ে যে রাতে ঝড় হয়। তারপর তার এই কথাটি মনে আসে যে রাত্রিবেলা ঝড় হয়। সেই সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। যেদিন ঝড় হয়েছিল সেই দিন কিন্তু সে অনেকটি পেট ভরে খেয়েছিল। এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ আর লঙ্কা পোড়া দিয়ে। তাহলে দেখো এখানে সেই রাতে হিঞ্চে সেদ্ধ আর গুগলি তারা লঙ্কা পোড়া দিয়ে খেয়েছিল।
দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। তো দেখো ওই দিন যেদিন ঝড় হয়েছিল সেদিন কিন্তু প্রত্যেকটা উৎসব ওই অঞ্চলে তারা পেট ভরে খেয়েছিল। খেতে খেতে চুনমুনির মা বলেছিল দেবতার গতিক ভালো নয় কো। তো দেখো এখানে উৎসবের স্ত্রী বলেছিল খেতে খেতে যে মেঘের গতিক ভালো নয়, নৌকা নিয়ে ঝাড়া বেড়াইছে বুঝি বা বোট মারা পড়ে, এই কথাটাও বেশ মনে পড়ে। তো দেখো এখানে উৎসবের স্ত্রী বলেছিল যারা নৌকা বা বোট নিয়ে বেরিয়েছে তারা কিন্তু অনেকেই মারা পড়বে, এই কথাটাও কিন্তু তার মনে আছে। তারপরে মনে পড়ে মাছ ঘুঁটিটি সে মাটির দিকে ঠেলে ধরে আছে। তারপর সে মনে করে যে তার মনে হয় যে সে তার ঘরের যে মাছ ঘুঁটিটি ছিল সেটি নিচের দিকে ধরে আছে। মা বসুবতী যেমন সে খুঁটি রাখতেই চায় না। তো দেখো এখানে মাটির দিকে যে খুঁটিটি গাদা ছিল সেটা কিন্তু উপড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা যায় মাতালা সফেন জল ছুটে আসে। তারপর দেখা যায় যে মাতালা নদীর যে জল সেটা কিন্তু গ্রামের দিকে ধেয়ে আসে। ব্যাস সব খোলামেলা একাকার। তারপর থেকে কিন্তু তার আর কিছু মনে আসে না। কি হলো, কোথায় গেল সব, তুমি কোথায়, আমি কোথায়, উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজের কৌটোটিও কিন্তু আর পাওয়া গেল না। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকবে। এরপর এর যে দ্বিতীয় পার্ট সেটি খুব শীঘ্রই আসছে। তো যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।